তোমাদের ক্লাস 11-এর রাসায়নিক বন্ধনে স্কুল সকালে হওয়ার জন্য কিছু স্টুডেন্টের কয়েকটি টপিক একটু মিস গেছে। তো সেইগুলোকে যাতে ঠিকভাবে কভার করতে পারো তার জন্য আমি কয়েকটি ভিডিও তোমাদের বানিয়ে দেব এবং প্রত্যেকটাতে ভিডিওতে একটি করে টপিক থাকবে। যেমন আমার প্রথম যে ভিডিওটা, এই ভিডিওটাতে থাকছে রাসায়নিক বন্ধনের অন্তর্গত দ্বিমেরু ভ্রামক। ইংলিশে এটাকে বলা হয় ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট। তো ডাইপোল কথাটার মানে কি? ডাইপোল বা দ্বিমেরু কথাটার থেকেই বোঝা যাচ্ছে দুটো মেরু, আর দুটো মেরু উৎপন্ন হয় সাধারণত। আমরা এই তথ্যটা সম্পূর্ণভাবে পড়ব সমযোজী যৌগের ক্ষেত্রে। ধরো এ বি একটা সমযোজী যৌগ, এবি একটা সমযোজী যৌগ যা একটি বন্ধন দ্বারা নিজেদের মধ্যে যুক্ত আছে। এবারে একটি বন্ধন তৈরি করতে গেলে মিনিমাম দুটো ইলেকট্রন তো লাগবেই, কারণ এ একটা শেয়ার করবে, বি একটা শেয়ার করবে। এবারে এই যে দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন কিন্তু সর্বদা একদম যে মিডল পজিশনে থাকে তা নয়। কোনো ক্ষেত্রে দেখা যায় কারোর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়। সাপোজ আমি ধরে নিলাম বি এর ইলেকট্রোনেগেটিভিটি এর থেকে বেশি, বি এর তড়িৎ ঋণাত্মকতা এর থেকে বেশি, তাহলে কি হবে? এই ইলেকট্রন জোটটা বি এর দিকে কিছুটা হলেও সরে যাবে। তাহলে এই বি এর দিকে যদি সরে যায়, এই কিছুটা নেগেটিভ চার্জ তৈরি করবে, কিছুটা নেগেটিভ চার্জ তৈরি করবে, কিছুটা পজিটিভ চার্জ তৈরি করবে। এটা যার দিকে গেল সে কিছুটা নেগেটিভ আধানগ্রস্ত হয়ে পড়লো, সেই জন্য এখানে আমরা ডেল্টা নেগেটিভ লিখেছি। আর যার থেকে সরে গেল তার উপর কিছুটা পজিটিভ আধান তৈরি হবে, সেটাকে আমরা ডেল্টা পজিটিভ বলেছি। তাহলে এটা ডেল্টা পজিটিভ, এটা ডেল্টা নেগেটিভ তৈরি করছে। এবারে দেখো দুটো পরমাণুর মাথাতেই কিছু না কিছু আধান আছে, তাই সেই জন্য, এবং দুটো ভিন্ন আধান, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাই এটাকে আমরা বলবো দ্বিমেরু, ডাইপোল। ওকে, আমরা যদি এক্সাম্পল নিই, ধরো হাইড্রোজেন, হাইড্রোজেন এইচ বন্ড এইচ আছে। তো এইচ বন্ড এইচ কি, এটাও পরমাণু দুটোর মধ্যে দুটো ইলেকট্রন তো আছেই বন্ধনটা করার জন্য, কিন্তু এরা দ্বিমেরু তৈরি করতে পারবে না, কারণ এরা একই পরমাণু নিয়ে গঠিত। এইচ দুটো পরমাণুর হাইড্রোজেন তড়িৎ ঋণাত্মকতা একই, তাই জন্য এরা ডাইপোল তৈরি করতে পারবে না, দ্বিমেরু তৈরি করতে পারবে না। সিমিলারলি ক্লোরিনও পারবে না, কারণ সিএল আর সিএল দুটো একই পরমাণু, এদের মধ্যেও তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য নেই, তাই ডাইপোল নেই। আর যাদের ডাইপোল থাকবে না তাদের দ্বিমেরু ভ্রামকও থাকবে না। সুতরাং দ্বিমেরু ন্যূনতম তৈরি করবে তারাই যাদের, মানে সমযোজী যৌগের ক্ষেত্রে যাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকবে। যেমন আমি যদি HCl এক্সাম্পল নিই, তাহলে এইচ আর সিএল দুটো পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে। ক্লোরিন যেহেতু তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই এইচ এর থেকে ইলেকট্রন জোটটা ক্লোরিনের দিকে টেনে নিয়ে ও কিছুটা নেগেটিভ চার্জ হবে, কিছুটা পজিটিভ চার্জ হবে, তাই জন্য এখানে দেখো দ্বিমেরু তৈরি হয়েছে। অর্থাৎ যেখানে যে সমযোজী যৌগতে দুটো পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকবে তারাই দ্বিমেরু তৈরি করতে পারবে। এটা গেল প্রথম কনসেপ্ট, যে দ্বিমেরু ভ্রামকের দ্বিমেরুর অর্থ কি। এবারে দ্বিমেরু ভ্রামকের ভ্রামক কথাটার মানে বা মোমেন্ট কথাটার মানে কি। আসলে এই জিনিসটা দেখো, ধরো HCl আছে, H প্লাস আর Cl মাইনাস একটা পজিটিভ নেগেটিভ আধান তৈরি করেছে। এখন এই আধান তৈরি হওয়ার ফলে কি হবে? কিছু তো একটা ধর্ম তৈরি হবে। এই ধর্মটা দেখা যায় ওর পাশের কোনো পরমাণু অণু হতে পারে, যাদেরও এরকম আয়ন রয়েছে, আধান রয়েছে, তাদের আকর্ষণ করার ক্ষমতা কিন্তু বৃদ্ধি পায়। তোমরা খুব সাধারণভাবে ভাবতে পারো, ধরো হিলিয়াম আর একটা হিলিয়াম দুটো রয়েছে, এরা কি কাউকে খুব মানে তীব্রভাবে আকর্ষণ করতে পারে?
কিন্তু আমি যদি একটা এইচ এন এ প্লাস আর সিএল মাইনাস যদি কাছাকাছি নিই, এরা কিন্তু প্লাস মাইনাস কুলম্বের আধানের মাধ্যমে এরা খুব তীব্রভাবে কুলম্বীয় আকর্ষণ বলের মাধ্যমে এরা খুব তীব্রভাবে আকর্ষণ করবে। অর্থাৎ আধান যদি থাকে তার পাশের অণুকে বা পাশের আয়নকে বা পরমাণুকে তীব্রভাবে আকর্ষণ করার একটা ক্ষমতা তৈরি হয়। তার মানে এখানে দ্বিমড়ি তৈরি হয়েছে মানে এ আকর্ষণ বলও কিছুটা বেড়েছে, অর্থাৎ পাশের অণু আয়নকে বা অণুকে আকর্ষণ করতে পারবে। এবারে সেই আকর্ষণ বল কার কতটা হবে সেইটা আমরা এই ভ্রামকের সাহায্যে মেপে থাকি, অর্থাৎ এটা একটা শক্তি বা বলকে প্রকাশ করে। তাই পুরো কথাটা দ্বিমেরুর জন্য যে শক্তি তৈরি হয়েছে বা যে বল তৈরি হয়েছে সেটাকেই আমরা বলবো দ্বিমেরু ভ্রামক। এবারে দ্বিমেরু ভ্রামককে, তাহলে এটা বোঝা গেল যে দ্বিমেরু কি। দ্বিমেরু হচ্ছে একটা সমযোজী যৌগের মধ্যে শর্ত প্রথম সমযোজী হতে হবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকতে হবে, তবেই দ্বিমেরু তৈরি হবে। আর ডাইপোল মোমেন্ট কি, দ্বিমেরু ভ্রামক কি, দুটো মানে দ্বিমেরু তৈরি হওয়ার পরে তার যে আকর্ষণ বলটা তৈরি হয়েছে সেটা কতটা শক্তিশালী সেইটা পরিমাপ করা হয় যে রাশির সাহায্যে, সেটাকে বলা হয় দ্বিমেরু ভ্রামক। এবারে দ্বিমেরু ভ্রামককে আমরা যে রাশির সাহায্যে পরিমাপ করি সেটাকে বলে হয় মিউ। মিউ দিয়ে দ্বিমেরু ভ্রামককে পরিমাপ করি। দ্বিমেরু ভ্রামকের মান হচ্ছে ডেল্টা ইন্টু ডি। আগে আমি এটা লিখে নিলাম, ডেল্টা ইন্টু ডি। ডেল্টা ইন্টু ডি মানে কি, ধরো HCl এর কথাটাই বলা হচ্ছে, এটা প্লাস এটা মাইনাস চার্জ হয়েছে। তুমি যে কোনো একটা চার্জ এখানে বসাবে, যে কোনো একটা চার্জ, শুধু মানটা, আধারটা মানে সাইনটা না, শুধু মানটা বসাবে। এবং দুটো পরমাণুর মধ্যবর্তী দূরত্ব, নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বকেও পরিমাপ করবে। এই চার্জটা আমরা যে কোনো একটা চার্জ বসালেই হলো। আর ডিস্টেন্স মানে দুটো পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বটাকে আমরা ডিস্টেন্স দিয়ে বোঝাতে পারি, মানে ডিস্টেন্স বলে থাকি। তার মানে চার্জ ইনটু ডিস্টেন্স, এই দুটোর গুণফলকেই বলা হবে দ্বিমেরু ভ্রামক। তার মানে ডিস্টেন্স বাড়লে দ্বিমেরু ভ্রামক বাড়বে, আবার আধান বাড়লেও দ্বিমেরু ভ্রামক বাড়বে। এবারে একটা জিনিস বলো দেখি, ডিস্টেন্স কিসের উপর নির্ভর করে? ডিস্টেন্স আকারের উপর নির্ভর করে। তার মানে কোনো পরমাণুর আকার যত বাড়বে তত দ্বিমেরু ভ্রামক বাড়বে। আকার বাড়লেই ডিস্টেন্স বাড়বে, ডিস্টেন্স বাড়লে দ্বিমেরু ভ্রামক বাড়বে। তার মানে আকারের সাথে দ্বিমেরু ভ্রামক ডাইরেক্টলি প্রপোর্শনাল। আবার তড়িৎ ঋণাত্মকতা বাড়লে আধান বাড়বে, আধানের সাথে তড়িৎ ঋণাত্মকতার সম্পর্ক আছে। তড়িৎ ঋণাত্মকতা বাড়লে আধান বাড়বে, আধান বাড়লে দ্বিমেরু ভ্রামক বাড়বে। তার মানে দুটো জিনিসের উপর নির্ভর করছে, আকারের ওপর আর তড়িৎ ঋণাত্মকতার ওপর। তড়িৎ ঋণাত্মকতা বাড়লেও দ্বিমেরু ভ্রামক বাড়বে, আবার আকার বাড়লেও দ্বিমেরু ভ্রামক বাড়বে। অর্থাৎ এই দুটো জিনিসের ওপর দ্বিমেরু ভ্রামক নির্ভর করে। আর দ্বিমেরু ভ্রামকের একক, 3 রকমের একক আমরা ইউজ করি। সিজিএস পদ্ধতিতে দ্বিমেরু ভ্রামকের একক হচ্ছে ইএসইউ, সেন্টিমিটার। আধানের একক ইএসইউ আর দূরত্বের একক সেন্টিমিটার, তাই ইএসইউ সেন্টিমিটার। আর এসআই পদ্ধতিতে একক হচ্ছে কুলম মিটার। আধানের একক কুলম আর দূরত্বের একক মিটার, তাই এসআই পদ্ধতিতে কুলম মিটার। আর একটা ব্যবহারিক একক আছে যেটা সিজিএস পদ্ধতিতে, সেটা খুব ছোট একক, সেটা বলা হয় 10 টু দি পাওয়ার মাইনাস 18 ইএসইউ সেন্টিমিটার। এই জিনিসটাকে আমরা বলে থাকি 1 ডিবাই। অর্থাৎ ডিবাইও একটা একক যার ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 18 ইএসইউ সেন্টিমিটার। এটাকে দিয়েও আমরা দ্বিমেরু ভ্রামকের একক প্রকাশ করতে পারি। তাহলে দ্বিমেরু ভ্রামক সম্বন্ধে এখন অবধি কি কি শেখা গেল? প্রথম কথা, দ্বিমেরু কার কার হবে, বা এটা প্রযোজ্য কার ক্ষেত্রে? সমযোজী যৌগের ক্ষেত্রে। দ্বিমেরু কার জন্য হবে? তড়িৎ ঋণাত্মকতা থাকলে, পার্থক্য থাকলে। আর দ্বিমেরু ভ্রামক বলতে কি বোঝায়? যে দ্বিমেরু যে তৈরি হচ্ছে তার আকর্ষণ বল কতটা সেইটা পরিমাপ করা হয় দ্বিমেরু ভ্রামকের সাহায্যে। দ্বিমেরু ভ্রামককে পরিমাপ করা হয় চার্জ ইন্টু ডিস্টেন্সের সাহায্যে। চার্জের শুধু ভ্যালু, আর চার্জ নির্ভর করে তড়িৎ ঋণাত্মকতার উপরে, ডিস্টেন্স নির্ভর করে আকারের উপরে। চার্জ তড়িৎ ঋণাত্মক, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা বাড়লে দ্বিমেরু ভ্রামক বাড়বে, আকার বাড়লেও দ্বিমেরু ভ্রামক বাড়বে। আর সিজিএস আর এককের মধ্যে সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ইএসইউ সেন্টিমিটার, এসআই পদ্ধতিতে একক হচ্ছে কুলম মিটার,
আর একটা ক্ষুদ্র একক আছে যেটা খুবই ব্যবহার করা হয়, সেটা হচ্ছে 10⁻18 সেন্টিমিটার ইজিক্যাল টু 1 ডিভাইড। দ্বিমেরু ভ্রামক চার্জ এবং তড়িৎ ঋণাত্মকতার ওপর নির্ভর করলেও আর একটা ফ্যাক্টরের ওপরেও খুবই গুরুত্বপূর্ণভাবে নির্ভর করে, সেটা হচ্ছে তার শেপ অর্থাৎ অণু আকার। এবং দ্বিমেরু ভ্রামকের আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের জানতে হবে যে দ্বিমেরু ভ্রামক হচ্ছে একটা ভেক্টর রাশি। ধরো এ বি যে অণুটা নিয়ে আমি প্রথমে কথা বলছিলাম, সেটার প্লাস আর মাইনাস চার্জ হয়েছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য। এখন এটা ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশিটা অভিমুখ থাকবে, আর অভিমুখ কোন দিক থেকে কোন দিকে থাকবে? প্লাস থেকে মাইনাসের দিকে। এবং যেদিকটা প্লাস দেখো সেদিকটা একটা ছোট্ট ক্রস দিয়ে কেটে দেওয়া হয়েছে, মানে এরকম একটা অ্যারো, তার পিছনে একটা ক্রস। পজিটিভটা এদিকে থাকবে, নেগেটিভটা অ্যারোর দিকে থাকবে। তাহলে এইভাবে আমরা দ্বিমেরু ভ্রামকের অভিমুখকে প্রকাশ করে থাকি। এটা হচ্ছে একটা স্কেলার রাশি। এবারে আমি যদি তোমাদের উদাহরণের সাপেক্ষে বোঝাই, ধরো বললাম CO2 এর দ্বিমেরু ভ্রামক কত, বা আদৌ আছে কিনা তোমাকে জিজ্ঞেস করছে। তো তোমাকে সবার আগে কি করতে হবে? CO2 এর আকৃতিটা মানে সংকেতটা লিখতে হবে, আকারটা গঠন করতে হবে। CO2 দেখতে এরকম হয়। সংকরায়ন অবস্থা, সিগমা বন্ড, পাই বন্ড, এগুলো তোমাদের করা শিখিয়েছি। তো সংকরায়ন করা তোমরা আগে করে নেবে, দিয়ে সেখান থেকে পাই সিগমা বন্ড করে আকারটা তৈরি করবে। এবারে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনুসারে বলো তো কোনটা, কোন দিকটা পজিটিভ কোন দিকটা নেগেটিভ? কার্বন পজিটিভ, অক্সিজেন নেগেটিভ। এবার আমি এই বন্ডটা দেখলে এটা এদিক থেকে এদিকে যাচ্ছে পজিটিভ থেকে নেগেটিভে, আর এই বন্ডটা দেখলে দেখবো এটা এদিক থেকে এদিকে যাচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। তাহলে দুটো ভেক্টর রাশি একই পয়েন্ট থেকে এবং একই ভ্যালু দুটো অপোজিট দিকে কাজ করছে, তাহলে লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টর 0 হয়, অর্থাৎ এর দ্বিমেরু ভ্রামক হয়ে যাবে 0। তাহলে খেয়াল করে দেখো প্রত্যেকটা বন্ডের দ্বিমেরু আছে, দ্বিমেরু ভ্রামকও আছে, কিন্তু দ্বিমেরু ভ্রামক পুরো অণুটার ক্ষেত্রে 0, কারণ তার আকৃতিটার জন্য তার যে ভেক্টর রাশিগুলো সেটা একে অপরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। তো এবারে আমরা কোনো অণুর দ্বিমেরু ভ্রামক থাকবে কি থাকবে না, অর্থাৎ 0 হবে কি হবে না, সেটা বুঝবো কি করে? সাপোজ ধরো BCl3 বললাম, BCl3, তো BCl3 আমি কিভাবে করব? আমি প্রথমে কি করছি, এর হাইব্রিডাইজেশনটা বার করছি। বোরনের শেষ কক্ষপথে কত হয়? তিনটে মানে যখন হাইব্রিডাইজেশন বার করবে, কেন্দ্রীয় পরমাণু শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, মানে বোরনের শেষ কক্ষপথে 3টে আছে, প্লাস একযোজী পরমাণু ক্লোরিনের 3টে আছে। একযোজী পরমাণু ক্লোরিন আছে 3টে, ক্যাটায়ন নেই, অ্যানায়ন নেই। তাহলে 3 + 3 6/2, 6/2 মানে 3 মানে হচ্ছে sp2। এবারে একটা জিনিস দেখো, এই সংখ্যাটা আর কোথাও দেখতে পাচ্ছ? এই যৌগটার মধ্যে এখানে দেখতে পাচ্ছ। তাহলে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একই পরমাণু, আর যদি সংকরায়ন অবস্থা একই হয়, মানে এই 3 সংখ্যাটা সংকরায়ন সংখ্যাটা, আর কেন্দ্রীয় পরমাণুর সাথে যে পরমাণুটা যুক্ত আছে অন্য যে পরমাণুটা, তার সংখ্যা যদি একই হয়ে যায়, তাহলে দ্বিমেরু ভ্রামক সবসময় 0 হবে। যে কোনো এক্সাম্পল করে দেখবে, এরকম ভাবে মিথেন করবে, বেরিলিয়াম ক্লোরাইড করবে, বিভিন্ন অণু আছে, করে দেখবে যে তার এই সংখ্যাটা মিললেই, মানে সংকরণ অবস্থার সাথে কেন্দ্রীয় পরমাণুর যে সাথে যুক্ত পরমাণুর সংখ্যা যদি একই হয়ে যায়, তাহলে দ্বিমেরু ভ্রামক 0 হবে। এবারে দু একটা ক্রিটিক্যাল এক্সাম্পলে যাব, যেগুলো আমাদের প্রশ্ন আকারে খুবই আসে। ধরো বলছে অ্যামোনিয়া আর NF3 এর মধ্যে কার দ্বিমেরু ভ্রামক বেশি? সবার আগে স্ট্রাকচার বানাতে হবে। NH3 আর NF3 এর স্ট্রাকচার করলে এটা সংকরায়ন অবস্থা আসবে 4, মানে sp3, আর sp3 মানে চতুস্তলক। চতুস্তলক হলে সবসময় আমরা বেসিক স্ট্রাকচার এরকম আঁকবো। NF3 এর ক্ষেত্রেও তাই, চতুস্তলক স্ট্রাকচার এরকম আঁকবো। এটা চতুস্তলকই হবে, প্রত্যেক দুটোই চতুস্তলক হবে, 4 করে হাইব্রিডাইজেশন হবে এবং লোন পেয়ার একটা হবে। তাহলে দুটোরই লোন পেয়ার এঁকে নিই। লোন পেয়ারটা এখানে, এটারও লোন পেয়ারটা এখানে, আর এগুলোর হাইড্রোজেন এখানে বসবে, আর এটার F এখানে বসবে।
এবারে এন আর এইচ বন্ধনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা অনুসারে দ্বিমেরু ভ্রামক কোন দিক থেকে কোন দিকে কাজ করবে? এন আর এইচ এর মধ্যে পজিটিভ হচ্ছে এইচ, এন হচ্ছে নেগেটিভ, তার মানে এটা পজিটিভ টু নেগেটিভ এপাশ থেকে এপাশে কাজ করছে, এটাও তাই এটাও তাই। কিন্তু এনএফ এর মধ্যে, এন আর এফ এর মধ্যে তড়িৎ ঋণাত্মকতা বেশি এফ এর, তাই জন্য এটা এন থেকে এফ এর দিকে কাজ করবে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে, তাই এটা এদিকে। আর লোন পেয়ারের দ্বিমেরু ভ্রামকের অভিমুখটা কোন দিকে? আমরা যখন লোন পেয়ারের বার করি না, তখন কি করি, যেটা যে পরমাণুটা লোন পেয়ার তার নিউক্লিয়াসটাকে আমরা সেন্ট্রাল ধরে নিই, অর্থাৎ এটা তখন এখানে পজিটিভ প্রান্ত হিসাবে কাজ করবে আর লোন পেয়ারটা নেগেটিভ প্রান্ত হিসাবে কাজ করবে। অর্থাৎ যে পরমাণুটা লোন পেয়ার সেই পরমাণুটার নিউক্লিয়াসটাকে ধরা হয় আর ইলেকট্রন জোড়টাকে অর্থাৎ লোন পেয়ারটাকে ধরা হয়, নিউক্লিয়াসটা পজিটিভ আর ইলেকট্রনটা নেগেটিভ প্রান্ত, তার মানে পজিটিভ টু নেগেটিভ হলে এ প্রান্তে কাজ করবে, আর এখানেও তাই পজিটিভ টু নেগেটিভ এ প্রান্তে কাজ করছে। তাহলে খেয়াল করে দেখো এই চারটের অভিমুখ কিন্তু প্রায় একই দিকে, এটা 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 একই দিকে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, লব্ধি অর্থাৎ মোট দ্বিমেরু ভ্রামক যখন বার করব তখন কিন্তু এই চারটের ভ্যালু অ্যাড হবে, অভিমুখ একই দিকে থাকলে অ্যাড হয়, তাই দ্বিমেরু ভ্রামক অ্যাড আপ হবে, তাই অনেক বেশি হয়ে যাবে দ্বিমেরু ভ্রামক কম্পেয়ার টু এটা, কারণ এখানে দ্বিমেরু ভ্রামক উল্টো দিকে, দেখো লোন পেয়ারটা ওপর দিকে, এগুলো নিচের দিকে, তাহলে NH3 এর দ্বিমেরু ভ্রামক কিন্তু NF3 এর দ্বিমেরু ভ্রামক অপেক্ষা বেশি হবে, কারণ NF3 এর দ্বিমেরু ভ্রামক পরস্পর বিপরীত দিকে, লোন পেয়ারটা বন্ড পেয়ারটা বিপরীত দিকে কাজ করছে, তাই এর দ্বিমেরু ভ্রামক যখন পূর্ণ মানে মোট দ্বিমেরু ভ্রামক বার করবো তখন এটা বিয়োগ হয়ে যাবে, তাই এটা কম এটা বেশি। দ্বিমেরু ভ্রামকের মধ্যে এর পরের যে উদাহরণটা আমি দেবো সেটা হচ্ছে বেনজিন। তোমরা এটা সেমিস্টার 2-তে ভালো করে পড়বে বেনজিন সম্বন্ধে ডিটেলস, তবে আমি একটু বলে রাখি, এটা এই স্ট্রাকচারটাকে বলে বেনজিন এবং এটার আণবিক সংকেত C6H6। এবারে ধরো বেনজিনে কোনো একটা গ্রুপ আছে, সাপোজ এখানে কোনো একটা গ্রুপ উপস্থিত, সাপোজ ক্লোরিনই আছে, তো সেটাকে আমরা বলবো 1 নম্বর পজিশন, তার সাপেক্ষে 2 3 4 5 6, অথবা এদিক দিয়েও যাওয়া যায়, আমি যে কোনো একটা দিক দিয়ে করলাম। তো এখানে 2 আর 6 এই পজিশনকে বলে অর্থ পজিশন, 3 আর 5 এই পজিশনকে বলে মেটা পজিশন, 4 এই পজিশনটাকে বলা হয় প্যারা পজিশন। এবারে ধরো এখানে আমি 3টে যৌগ নিচ্ছি, 1 আর 2-তে দুটো ক্লোরিন আছে, তাহলে কি বলবো 1,2 ডাইক্লোরোবেনজিন, অথবা 2-তে থাকলে আরেকটা নাম বলা যায় অর্থ, তাহলে অর্থো ডাইক্লোরোবেনজিন। 1 আর 3-তে যদি থাকে তাহলে বলবো 1,3 ডাইক্লোরোবেনজিন বা মেটা ডাইক্লোরোবেনজিন, আর 1 আর 4-এ যদি থাকে 1,4 তাহলে 1,4 ডাইক্লোরোবেনজিন বা প্যারা ডাইক্লোরোবেনজিন। তো এটা 3টে আইসোমার বলে এগুলোকে। এবারে দ্বিমেরু ভ্রামকের অভিমুখ অনুসারে যদি দেখানো হয় তাহলে এটা এরকম, তড়িৎ ঋণাত্মকতা অনুসারে এটা এরকম, এটা এরকম। তাহলে এবারে বলো এই দুটো যে দ্বিমেরু ভ্রামকের অভিমুখ দেখো সম্পূর্ণ বিপরীত দিকে, সম্পূর্ণ বিপরীত দিকে দ্বিমেরু ভ্রামকের অভিমুখ, তাহলে এর মিউ কি হবে 0, কারণ একটা আর একটাকে প্রশমিত করে দিচ্ছে। এই দুটো কি দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কিছুটা হলেও একই দিকে, আর এটা মধ্যবর্তী, না পুরো বিপরীত দিকে না পুরো একই দিকে, তাহলে যত একই দিকে হবে তত দ্বিমেরু ভ্রামক বাড়বে, তার মানে অর্থর ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক সব থেকে বেশি, তারপরে হচ্ছে মেটা, আর সব থেকে কম হচ্ছে প্যারা। এরপরে আরেকটা এক্সাম্পল হচ্ছে সিস আর ট্রান্সের উদাহরণ, এটাকে বলা হয় 1,2 ডাইক্লোরো ইথিন। 1,2 ডাইক্লোরো ইথিনের দুটো আইসোমার, একটা সিস একটা ট্রান্স। সিস কোনটা ট্রান্স কোনটা, ডবল বন্ডের যে তলটা তার সাপেক্ষে, যেটাকে আমি ডবল বন্ডের তল যদি এটাকে বলি, এটা একটা ডবল মানে ডবল বন্ডের প্লেন, এটা এর সাপেক্ষে দেখো একই দিকে একই পরমাণু রয়েছে, যেমন একই দিকে দুটো ক্লোরিন রয়েছে, এটাকে বলবো আমরা সিস যৌগ। আর এটা কি রয়েছে, বিপরীত দিকে একই পরমাণু রয়েছে, একই দিকে একই পরমাণু থাকলে সিস, বিপরীত দিকে একই পরমাণু থাকলে ট্রান্স।
তাহলে এটা সিস, এটা ট্রান্স, আর সিস ট্রান্সের মধ্যে দ্বিমেরু ভ্রামকের তুলনা করলে এটার অভিমুখ এদিকে, এটার অভিমুখ এপাশে, এটার অভিমুখ এপাশে, এটার অভিমুখ এপাশে। তাহলে কোনটা সম্পূর্ণ বিপরীত দিকে হচ্ছে? এটা সম্পূর্ণ বিপরীত দিকে, তাহলে এটার দ্বিমেরু ভ্রামকের অভিমুখ 0। আর এটা একই দিকে প্রায়, যেহেতু প্রায় একই দিকে, তাহলে দ্বিমেরু ভ্রামক কিছুটা হলেও থাকবে। তার মানে আমি বলতে পারি সিসের দ্বিমেরু ভ্রামক ট্রান্সের দ্বিমেরু ভ্রামকের থেকে বেশি। এরকম বেশ কিছু উদাহরণ বললাম, বইতে আরো উদাহরণ আছে, বই দাগিয়েও দেওয়া আছে, তোমরা বন্ধুদের কাছ থেকে বই দাগিয়ে নেবে, যে উদাহরণগুলোকে পড়বে, কারণ উদাহরণ ভিত্তিক প্রশ্নই এখান থেকে আসবে।